আচ্ছা, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এটা কি ভারতের কৃষির জন্য একটা ভালো সময় ছিল নাকি একেবারে বিপর্যয়? এই প্রশ্নটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আজও থামেনি। চলুন আজ এর গভীরে গিয়ে উত্তর খোঁজার চেষ্টা করা যাক। মানে একদম সহজ করে যদি বলি, ব্রিটিশরা আসার পর ভারতীয় কৃষকদের কি ভালো হয়েছিল নাকি অবস্থা আরও খারাপের দিকে গিয়েছিল? এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন। এই বিতর্কটাকে না মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একদিকে আছেন জাতীয়তাবাদী ঐতিহাসিকরা, যাদের মতে ব্রিটিশদের নীতি ছিল পুরোপুরি শোষণমূলক, আর অন্যদিকে রিভিশনিস্ট বা সংশোধনবাদীরা বলেন যে না, ব্রিটিশরা তো আধুনিক বাজার ব্যবস্থা এনেছিল, যার ফলে গ্রোথ হয়েছে। শুনতে কিন্তু দুটোই বেশ যুক্তিসঙ্গত লাগছে, তাই না? কিন্তু আসল সত্যিটা ঠিক কি? এই যে এত তাত্ত্বিক কথাবার্তা, এর থেকে বেরিয়ে এসে চলুন একটা সত্যিকারের উদাহরণ দেখি। এমন একটা উদাহরণ যা ঔপনিবেশিক নীতির আসল চেহারাটা আমাদের সামনে তুলে ধরবে। আর এর জন্য নীলের চেয়ে ভালো কেস স্টাডি আর কিছু হতেই পারে না। একবার ভাবুন তো, শিল্প বিপ্লবের ঠিক আগের সময়টা। কাপড়ে পাকা নীল রং করার জন্য নীল ছাড়া আর কোনো প্রাকৃতিক উপায় ছিল না। ইউরোপের পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য এটা কতটা জরুরি ছিল বুঝতেই পারছেন। চাহিদা ছিল আকাশছোঁয়া, কিন্তু যোগান অনেক কম। আর এর মানেই হল অসম্ভব মুনাফা। আর এই মুনাফার লোভই ছিল ভারতের নীল চাষ ছড়িয়ে পড়ার আসল কারণ। তো ব্রিটিশ নীলকররা এই শোষণের ব্যবস্থাটা চালাতো কিভাবে? তারা তিনকাঠিয়া নামে একটা আইন চালু করে। এর মানে হলো কৃষকদের তাদের সবচেয়ে উর্বর জমিতে নীল চাষ করতেই হতো, কোনো উপায় ছিল না। এর ফল কি হলো? চালের মতো জরুরি খাবারের ফসল ফলানোই বন্ধ হয়ে গেল। কৃষকদের এমনভাবে ঋণের জালে জড়ানো হতো যে তারা কোনো দিনও সেই ঋণ শোধ করতে পারত না। মানে এক কথায় তারা নীলকরদের দাসে পরিণত হয়েছিল। আর ফলাফলের পার্থক্যটা ছিল ভয়ঙ্কর। একদিকে নীলকর আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোটি কোটি টাকা লাভ করছিল, আর অন্যদিকে বাংলার কৃষকরা খাবারের অভাবে অনাহারে মারা যাচ্ছিল। আসলে অর্থকরী ফসলকে যখন মানুষের জীবনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, তখন ঠিক এটাই হয়। কিন্তু কৃষকরা তো আর চুপচাপ এই অন্যায় সহ্য করেনি। 1859 সালে হাজার হাজার কৃষক একসাথে বিদ্রোহ করে, যা আমরা নীল বিদ্রোহ নামে জানি। যদিও ব্রিটিশরা খুব নির্মমভাবেই বিদ্রোহ দমন করেছিল, কিন্তু এটা ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে একটা বিশাল প্রতিরোধের প্রতীক হয়ে আছে। নীলের গল্পটা তো একটা মানবিক ট্র্যাজেডি তুলে ধরে, কিন্তু ঐতিহাসিকরা যখন পুরো সময়টাকে বিশ্লেষণ করেন, তখন তারা তথ্যের ওপর নির্ভর করেন। কিন্তু কি হবে যদি সেই তথ্যটাই নির্ভরযোগ্য না হয়? চলুন দেখি ঔপনিবেশিক আমলের ডেটা বা পরিসংখ্যান নিয়ে এত প্রশ্ন কেন ওঠে। প্রশ্নটা হলো, আমরা অতীতকে মাপব কিভাবে, যখন সেই সময়ের রেকর্ড বা ডেটাগুলোই হয়তো পক্ষপাতদুষ্ট ছিল? এটা কিন্তু একটা বড়সড় সমস্যা। ব্রিটিশ কর্মকর্তারা জারাইয়া উৎপাদন মাপার জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা ব্যবহার করতেন। ফর্মুলাটা দেখতে তো বেশ সায়েন্টিফিক লাগছে, তাই না? কিন্তু চলুন দেখি এর প্রত্যেকটা অংশ আসলে কতটা দুর্বল ছিল। আসুন এই ফর্মুলাটাকে একটু ভেঙে দেখি। প্রথমত এলাকা, এটা কোনো জরিপ করে মাপা হতো না, হতো চোখের আন্দাজে। তারপর স্ট্যান্ডার্ড ফলন, এটাও কোনো বৈজ্ঞানিক হিসেব ছিল না, ছিল কোনো এক অফিসারের ব্যক্তিগত ধারণা। আর সবশেষে অবস্থার ফ্যাক্টর, মানে সেই বছর আবহাওয়া কেমন ছিল সেটাও ছিল একজন অফিসারের আন্দাজ। তার মানে পুরো হিসেবটাই ছিল আসলে অনুমানের উপর, বাস্তব তথ্যের উপর নয়। সুতরাং আসল কথাটা হলো, এই তথ্যের মধ্যেই একটা সমস্যা ছিল, বায়াস ছিল। কারণ যারা এই রেকর্ডগুলো তৈরি করত, তাদের মূল উদ্দেশ্যই ছিল এটা দেখানো যে তাদের পলিসিগুলো খুব সফল হচ্ছে। ফলে কৃষকদের দুর্দশার কথা চেপে গিয়ে সাফল্যকেই ফুলিয়ে ভাপিয়ে দেখানো হতো। এত সীমাবদ্ধতা থাকার পরেও আমাদের কাছে যেটুকু তথ্য আছে, চলুন সেটাকেই বিশ্লেষণ করে দেখি। হয়তো এর থেকেই আমরা আমাদের মূল প্রশ্নের একটা উত্তর খুঁজে পাব। অর্থনীতিবিদ জর্জ ব্লিনের গবেষণা এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ। তার ডেটা অনুযায়ী 1891 থেকে 1946 সালের মধ্যে অর্থকরী ফসলের উৎপাদন বেশ ভালোই বেড়েছে, বছরে 1.3%। কিন্তু খাদ্যশস্যের উৎপাদন সেটা বেড়েছে বছরে মাত্র 0.11% হারে। আর ঠিক এই একই সময়ে জনসংখ্যা বাড়ছিল 0.67% হারে। পার্থক্যটা দেখতে পাচ্ছেন? এই বার চার্টটা দেখলেই পুরো গল্পটা একবারে পরিষ্কার হয়ে যায়। দেখুন, অর্থকরী ফসলের গ্রোথ জনসংখ্যা বৃদ্ধির চেয়েও অনেক বেশি, কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হল খাদ্যশস্যের বৃদ্ধি। জনসংখ্যার বৃদ্ধির তুলনায় তা প্রায় কিছুই না। এর মানে কি দাঁড়ায়? মানে হলো, সময় যত গড়িয়েছে মানুষের খাবার তত কমেছে। এটা একটা ভয়ঙ্কর সংকটের ইঙ্গিত দেয়। তাহলে নীলের গল্প আর এই ডেটা থেকে
আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? চলুন সবটা মিলিয়ে একটা চূড়ান্ত রায় খোঁজার চেষ্টা করি। সত্যিটা হল বিতর্কের দুটো দিকেই কিছুটা করে সত্য আছে। হ্যাঁ, রিভিশনিস্টদের কথা মতো কিছু ক্ষেত্রে গ্রোথ হয়েছিল, বিশেষ করে অর্থকরী ফসলের বাজারে। কিন্তু জাতীয়তাবাদীরাও ঠিক ছিলেন, এই গ্রোথের জন্য সাধারণ মানুষকে এক বিশাল মূল্য দিতে হয়েছিল। এটা ছিল একটা ভারসাম্যহীন আর বিপজ্জনক বৃদ্ধি। সংক্ষেপে এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, ঔপনিবেশিক নীতি সবসময় রপ্তানি থেকে লাভকেই বেশি গুরুত্ব দিয়েছে, দেশের মানুষের খাবারের কথা ভাবেনি। এর ফলে কি হল? জনসংখ্যা বাড়ল, কিন্তু খাবার উৎপাদন সেই হারে বাড়ল না, যা দুর্ভিক্ষ আর ঋণের মতো সমস্যা তৈরি করল। আর সবচেয়ে বড় শিক্ষা হল, যে কোনো ঐতিহাসিক ডেটাকে প্রশ্ন করতে হবে, কারণ সংখ্যাও কিন্তু মিথ্যে বলতে পারে। শেষে একটা প্রশ্ন রেখে যাই, স্থানীয় প্রয়োজনের চেয়ে রপ্তানিকে বেশি গুরুত্ব দেওয়ার এই যে ঔপনিবেশিক মানসিকতা, এর প্রভাব কি আজও দক্ষিণ এশিয়ার কৃষিনীতিতে রয়ে গেছে? এই ইতিহাসটা কি আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়। ব্রিটিশ ভারতে ভূমি রাজস্ব নীতিকে শুধু একটা প্রশাসনিক ব্যবস্থা হিসেবে দেখলে কিন্তু এর আসল চেহারাটা বোঝা যাবে না। সত্যি বলতে এটা ছিল একটা বিশাল শোষণ যন্ত্র, যেটা ব্রিটিশ সাম্রাজ্যের কোষাগার ভরার জন্য পুরো মহাদেশের কৃষি অর্থনীতিকেই একেবারে ওলটপালট করে দিয়েছিল। চলুন এই জটিল ব্যবস্থার গভীরে গিয়ে দেখি এটা ঠিক কিভাবে কাজ করত আর এর পরিণতি কতটা ভয়াবহ ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাথায় আসলে একটাই প্রশ্ন ঘুরছিল, কিভাবে এই বিশাল দেশটাকে একটা নির্ভরযোগ্য টাকার খনিতে পরিণত করা যায়। মানে তাদের এমন একটা সিস্টেম দরকার ছিল যেটা দিয়ে খুব কম ঝামেলার মধ্যে সবচেয়ে বেশি টাকাটা তুলে আনা যাবে। পলাশির যুদ্ধের পর কোম্পানি যখন ক্ষমতা হাতে পেল, তাদের মূল লক্ষ্যই হয়ে দাঁড়ালো টাকা কামানো। আর তখন ভারতের জাতীয় আয়ের প্রায় ৭০% বেশি আসত কৃষি থেকে। তাই স্বাভাবিকভাবেই তাদের চোখ পড়ল জমির ওপর। তাদের দরকার ছিল একটা পাকাপোক্ত আয়ের উৎস, যা দিয়ে তারা নিজেদের ব্যবসা চালাবে, সাম্রাজ্য বাড়াবে, সব খরচ মেটাবে। তো এই সমস্যার সমাধান করতে গিয়ে ব্রিটিশরা কিন্তু এক জায়গায় এক নীতি চালায়নি। তারা ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। এর মধ্যে প্রধান ছিল ৩টে ব্যবস্থা। নামগুলো আলাদা হলেও সবগুলোর লক্ষ্য কিন্তু একটাই ছিল, যতটা সম্ভব বেশি করে আর এফিশিয়েন্টলি রাজস্ব আদায় করা। এদের মধ্যে প্রথম আর সবচেয়ে বিখ্যাত পরীক্ষাটা ছিল বাংলায় লর্ড কর্নওয়ালিসে চালু করা চিরস্থায়ী বন্দোবস্ত। এর পেছনে দুটো বড় কারণ ছিল। এক, রাজস্বের হার যদি চিরদিনের জন্য ফিক্সড করে দেওয়া যায়, তাহলে কোম্পানির আয় নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। দুই, এর মাধ্যমে একদল জমিদার তৈরি হবে যারা ব্রিটিশদের প্রতি অনুগত থাকবে। কিন্তু এর ফল হল একেবারে ভয়ঙ্কর। এই এক ব্যবস্থার কারণে কৃষকরা, যারা হয়তো প্রজন্মের পর প্রজন্ম ধরে জমিতে চাষ করে আসছিল, তারা এক রাতের মধ্যে নিজেদের জমির অধিকার হারিয়ে নিছক প্রজা হয়ে গেল। এখন দেখুন, রায়তওয়ারি ব্যবস্থাটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? এখানে সরকার সরাসরি কৃষকের সাথে লেনদেন করছে, মাঝে কোনো জমিদার নেই। কিন্তু আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়। করের হার ছিল অসম্ভব বেশি। আর তার চেয়েও বড় কথা, এই করের দাবি ছিল একেবারে অনমনীয়। মানে খরা হোক বা বন্যা, ফসল হোক বা না হোক, কর কিন্তু দিতেই হবে। আর এর ফল, কৃষকরা সোজা মহাজনের ঋণের জালে জড়িয়ে পড়তে বাধ্য হতো। মহলওয়ারি ব্যবস্থাটা ছিল বলতে পারেন চিরস্থায়ী আর রায়তওয়ারি ব্যবস্থার একটা মিশ্রণ। এখানে কোনো একজন কৃষক বা জমিদারের উপর কর ধার্য না করে পুরো গ্রামের ওপর একটা মোট করের বোঝা চাপিয়ে দেওয়া হতো। গ্রামের মোড়ল বা মাতব্বররা সেই কর আদায় করে সরকারকে দিত। কাগজে কলমে এটা গ্রামের যৌথ মালিকানাকে সম্মান জানালেও বাস্তবে দেখা যেত গ্রামের প্রভাবশালী লোকেরাই এর সুযোগ নিত আর ছোট কৃষকদের ওপর বোঝাটা চাপিয়ে দিত। আচ্ছা, এই যে টেবিলটা দেখছেন, এটা কিন্তু পুরো ব্যাপারটা খুব সহজ করে দেয়। চিরস্থায়ী বন্দোবস্তে দেখুন, কর আদায় করছে জমিদার, জমির মালিকও জমিদার, আর করের হার একদম ফিক্সড। রায়তওয়ারিতে সরকার সরাসরি কৃষকের থেকে কর নিচ্ছে আর কৃষকই জমির মালিক। আর মহলবাড়িতে গ্রামের প্রধান কর আদায় করছেন আর মালিকানা পুরো গ্রাম সম্প্রদায়ের হাতে। কিন্তু খেয়াল করুন, শেষের দুটো ব্যবস্থায় করের হার কিন্তু কিছুদিন পরপর বদলানো হতো, যা কৃষকদের জন্য আরও বেশি অনিশ্চয়তা তৈরি করত। এতক্ষণ তো আমরা দেখলাম ব্রিটিশরা কি চেয়েছিল আর তার জন্য কি ব্যবস্থা নিয়েছিল, কিন্তু এর ফলে ভারতীয় কৃষি আর কৃষকদের জীবনে যে কি ভয়ঙ্কর প্রভাব পড়েছিল, এবার চলুন সেই পরিণতিগুলো একটু খতিয়ে দেখি। সব পরিবর্তনের মধ্যে সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তন ছিল এটাই। আগে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের একটা অংশ কর হিসেবে দিত, কিন্তু ব্রিটিশরা এসে নিয়ম করল কর দিতে হবে নগদ টাকায়। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো প্রত্যেক কৃষককে এখন বাজারে গিয়ে তাদের ফসল বিক্রি করে টাকা জোগাড় করতে হবে, সে বাজারের জন্য তৈরি থাকুক বা না থাকুক। এই নগদ টাকার চাহিদাই কৃষকদের ফসল ফলানোর ধরনটা একেবারে বদলে দিল।
নিজেদের খাবারের জন্য ধান গমের মতো শস্য ফলানোর বদলে তারা এমন ফসল ফলাতে বাধ্য হল যা বাজারে বিক্রি করে চটজলদি টাকা পাওয়া যায়, যেমন ধরুন নীল, তুলা, আফিম, পাট। এর ফলে ভারতীয় কৃষি হুট করে বিশ্ববাজারের সাথে জুড়ে গেল ঠিকই, কিন্তু এর সাথে কৃষকরা আন্তর্জাতিক বাজারের ভয়ানক দামের ওঠানামার শিকারও হল। এর সবচেয়ে মর্মান্তিক উদাহরণ হল বাংলার নীল চাষ। ব্রিটিশ নীলকররা কৃষকদের অগ্রিম টাকা বা দাদন দিয়ে তাদের সবচেয়ে উর্বর জমিতে নীল চাষ করতে বাধ্য করত। বাবুন একবার যে জমিতে তারা নিজেদের পরিবারের জন্য ধান ফলাত, সেই জমিতে এখন নীল চাষ হচ্ছে। এর ফলে শুরু যে জমির উর্বরতা নষ্ট হতো তাই নয়, স্থানীয়ভাবে খাবারের অভাব দেখা দিত, যা বড় বড় দুর্ভিক্ষের পথ তৈরি করে দিত। আর এই সব কিছুর ফল গিয়ে দাঁড়ালো একটাই জায়গায়, ঋণের এক ভয়ঙ্কর চক্র। এটা এমন একটা ফাঁদ ছিল যেখান থেকে কৃষকদের বেরোনোর প্রায় কোনো পথই ছিল না। ব্রিটিশদের রাজস্বের দাবি যে শুধু অনেক বেশি ছিল তাই নয়, এটা ছিল অসম্ভব কঠোর। অনেক সময় কৃষকের মোট উৎপাদনের ৫০% বেশি কর হিসেবে দিতে হতো। আর সবচেয়ে বড় কথা হলো, এই দাবি থেকে এক চুলো নড়চড় হতো না। খরা, বন্যা, যাই হোক, ফসল নষ্ট হলেও কর মাফ করার কোনো প্রশ্নই ছিল না। এই স্লাইডটা দেখুন, সর্বনাশা চক্রটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রথমে সরকারের সেই কঠোর করের দাবি, তারপর ধরুন কোনো কারণে ফসল ভালো হলো না, কর তো দিতেই হবে, তাই কৃষক বাধ্য হয়ে মহাজনের কাছে গেল চড়া সুদে টাকা ধার করতে। আর সেই ঋণের জামানত হিসেবে কি রাখত? তার শেষ সম্বল, মানে চাষের জমিটা। শেষে সেই চক্রবৃদ্ধি সুদের বোঝা আর শোধ করতে না পেরে কৃষক তার জমিটুকুও হারিয়ে ভূমিহীন মজুরে পরিণত হতো। ব্যাপারটা এমন না যে ব্রিটিশদের আগে মহাজন ছিল না, কিন্তু তখন গ্রামের সমাজ, স্থানীয় পঞ্চায়েত এগুলো মহাজনদের শোষণ থেকে কৃষককে কিছুটা হলেও বাঁচাত। ব্রিটিশরা এসে নতুন আইন আর আদালত ব্যবস্থা চালু করল, যা ছিল পুরোপুরি মহাজনদের পক্ষে। সুদ আদায়ের কোনো সীমা রইল না, আর আইন ব্যবহার করে কৃষকের জমি কেড়ে নেওয়াটা খুব সহজ হয়ে গেল। মহাজন হয়ে উঠল গ্রামের এক অপ্রতিরোধ্য শক্তি। ১৯২৮ সালে একজন ব্রিটিশ কর্মকর্তায় ম্যালকম লিয়েল ডার্লিং এই বিখ্যাত কথাটা লিখেছিলেন। এই এক লাইনেই যেন পুরো ঔপনিবেশিক ব্যবস্থার করুণ বাস্তবতাটা ধরা পড়ে। এটা কোনো একদিনের সমস্যা ছিল না, এটা ছিল এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলা একটা অভিশাপ, যা ভারতীয় কৃষকের মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছিল। ব্রিটিশ শাসন তো শেষ হয়েছে, কিন্তু তাদের তৈরি করা এই ব্যবস্থাগুলোর প্রভাব আজও ভারতীয় উপমহাদেশে রয়ে গেছে। এই নীতিগুলোর প্রতিধ্বনি আজও আমাদের কৃষি ব্যবস্থায় শোনা যায়। এই স্লাইডটা খুব চমৎকারভাবে দেখাচ্ছে ব্রিটিশদের বলা কথা আর আসল বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাতটা। তারা চেয়েছিল স্থিতিশীল রাজস্ব, কিন্তু তৈরি করে গিয়েছিল দীর্ঘস্থায়ী এক ঋণের বোঝা। তারা চেয়েছিল প্রশাসনিক সুবিধা, কিন্তু তার ফল হয়েছিল ভয়াবহ সব দুর্ভিক্ষ। তারা কৃষিকে আধুনিক করার বুলি আওড়াত, কিন্তু রেখে গিয়েছিল অর্থনৈতিক স্থবিরতা আর চরম দারিদ্র্য। এই যে অসাম্যের কাঠামো, মানে শহরে বসে থাকা জমিদার, বিশাল সংখ্যক ভূমিহীন কৃষক আর ঋণের মারাত্মক বোঝা, এগুলো এতটাই গভীরে গেঁথে গিয়েছিল যে ১৯৪৭ সালে স্বাধীনতার পরেও তা দূর করা এক বিরাট চ্যালেঞ্জ ছিল। স্বাধীন ভারতের ভূমি সংস্কারের চেষ্টাগুলো আসলে এই ঔপনিবেশিক উত্তরাধিকারের বিরুদ্ধেই এক লম্বা লড়াই। তাই আজকের এই আলোচনা আমরা শেষ করছি এই একটা জরুরি প্রশ্ন দিয়ে। আজকের দিনে আমরা যে কৃষি সংকটগুলো দেখি, যেমন কৃষকের আত্মহত্যা, জমির অসম বণ্টন বা গ্রামীণ দারিদ্র্য, তার মূলে কতটা লুকিয়ে আছে প্রায় ২০০ বছর আগে তৈরি করা এই ঔপনিবেশিক নীতিগুলো? এটা আমাদের সবার ভাবার বিষয়। ভারতে ব্রিটিশ শাসন বললেই না দুটো একেবারে ভিন্নধর্মী ছবি আমাদের সামনে ভেসে ওঠে। একদিকে বলা হয় এটা ছিল আধুনিকতা আর প্রগতির একটা অধ্যায়, আবার অন্যদিকে অনেকে বলেন এটা ছিল একটা পরিকল্পিত শোষণের নির্মম ইতিহাস। তো সত্যিটা আসলে কোনটা? চলুন আজ আমরা ডেটার গভীরে ডুব দিয়ে দেখি আসল গল্পটা ঠিক কী ছিল। শুরু করা যাক এই অর্থনৈতিক বিশ্লেষণ। আচ্ছা, প্রায়ই তো একটা কথা শোনা যায়, তাই না, যে ব্রিটিশরা ভারতকে অনেক কিছু দিয়েছে, আর তার মধ্যে সবচেয়ে বড় উপহার নাকি ছিল এই রেলপথ। এটাকে দেখা হয় ইঞ্জিনিয়ারিংয়ের এক বিশাল কীর্তি হিসেবে। বলা হয় এটাই নাকি পুরো ভারতকে এক সুতোয় বেঁধেছিল, আধুনিকতার পথে এক ধাক্কা এগিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু এই যে এত সুন্দর একটা ছবি, এর পেছনে কি অন্য কোনো গল্প লুকিয়ে আছে? এই রেলপথ কি আসলেই সাধারণ ভারতীয়দের ভালোর জন্য তৈরি হয়েছিল, নাকি এটা আসলে একটা সাম্রাজ্যের নিজের পকেট ভরার জন্য বানানো এক নিখুঁত ফাঁদ ছিল? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমরা আজ কাটাছেঁড়া করব।
ব্রিটিশদের অর্থনৈতিক নীতির আসল প্রভাবটা বুঝতে হলে আমাদের একটু টাইম মেশিনে করে পেছনে যেতে হবে। মানে ঠিক তারা আসার আগে ভারতের অর্থনৈতিক অবস্থাটা ঠিক কেমন ছিল সেটা একবার দেখে নেওয়া দরকার। ওখান থেকেই কিন্তু আসল গল্পটা শুরু। দেখুন, 18 শতকের মাঝামাঝি সময়ে ভারত কিন্তু শুধু একটা কৃষিপ্রধান দেশ ছিল না, একদমই না। এটা ছিল রীতিমতো একটা শিল্পায়ন পাওয়ার হাউস, মানে বিশ্বের অন্যতম প্রধান শিল্প উৎপাদন কেন্দ্র। বিশেষ করে টেক্সটাইলের কথা তো বলতেই হয়, এর নামডাক ছিল বিশ্বজোড়া। ঢাকার মুসলিন কিংবা ধরুন গুজরাটের সুতিবস্ত্র, কোয়ালিটি আর ডিজাইনের কোনো তুলনাই ছিল না। আর এই সংখ্যাটা শুনলে হয়তো আপনি চমকে যাবেন। 1750 সালে সারা বিশ্বের মোট শিল্প উৎপাদনে ভারতের একা শেয়ার ছিল প্রায় 25%। ভাবা যায়? আজকের দিনে চীনের যে ইন্ডাস্ট্রিয়াল দাপট কিছুটা সেরকম। এই একটা পরিসংখ্যানই কিন্তু বলে দেয় যে ভারতের অর্থনৈতিক শক্তি তখন ঠিক কোন পর্যায়ে ছিল। তারপর কি হলো? এলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এলো ব্রিটিশ রাজ, আর তারপরের প্রায় 150 বছরের শোষণ আর নানান নীতির গ্যাড়াকলে পড়ে 1900 সাল আসতে আসতে ছবিটা কিন্তু একেবারে পাল্টে গেল। পতনটা একবার কল্পনা করুন, 25% থেকে সোজা নেমে 2%। কি সাংঘাতিক! এই যে নাটকীয় পতন, অর্থনৈতিক ইতিহাসবিদরা একেই বলেন ডি-ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা বিশিল্পায়ন। মানে যে দেশটা ছিল একসময় ওয়ার্কশপ অব দ্য ওয়ার্ল্ড, সেটা হয়ে দাঁড়ালো নিছকই কাঁচামাল সাপ্লাই দেওয়ার একটা কলোনি। এখন প্রশ্ন হল, এত বড় একটা পতন ঘটল কি করে? এর পেছনে মূল কারণটা ছিল ব্রিটিশদের একেবারে পক্ষপাতদুষ্ট বাণিজ্য নীতি। ব্যাপারটা খুব সহজ। তারা নিজেদের দেশের ইন্ডাস্ট্রিকে বাঁচাতে ব্রিটেনে ভারতীয় কাপড়ের উপর 70 থেকে 80% ট্যাক্স বসিয়ে দিল। আর ঠিক তার উল্টোটা করল ভারতে। ভারতকে প্রায় বিনা ট্যাক্সে ব্রিটেনে তৈরি জিনিসপত্র কিনতে বাধ্য করা হলো। এটাকে বলা হয় ওয়ান ওয়ে ফ্রি ট্রেড, মানে সব সুবিধে শুধু একদিকেই। আচ্ছা, এই যে ভারতের শিল্পকে এভাবে শেষ করে দেওয়া, এই একতরফা বাণিজ্য, এর পেছনের আসল উদ্দেশ্যটা কী ছিল? এর উত্তরটা লুকিয়ে আছে একটা থিওরিতে, যে থিওরিটা খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করে কিভাবে ভারতের সম্পদ একেবারে সিস্টেমেটিকভাবে ব্রিটেনে পাচার হয়ে যেত। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত দাদাভাই নওরোজি তিনি প্রথম এই ব্যাপারটা সবার সামনে নিয়ে আসেন তার বিখ্যাত ড্রেন থিওরি বা নিষ্কাশন তত্ত্বের মাধ্যমে। থিওরিটার মূল কথাটা কি? খুব সহজ। ভারত থেকে প্রচুর সম্পদ ব্রিটেনে চলে যেত, কিন্তু তার বদলে ভারত অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার মতো কিছুই পেত না। এই যে একতরফা টাকার স্রোত বাইরে চলে যাওয়া, এটাই ভারতকে ধীরে ধীরে গরিব করে দিচ্ছিল। এই যে পুরো প্রক্রিয়াটা, এটা ঠিক কিভাবে কাজ করত? দেখুন, ভারতীয়দের দেওয়া ট্যাক্সের টাকায় চলত বিশাল ব্রিটিশ প্রশাসন। ব্রিটিশরা সাম্রাজ্য বাড়াতে অন্য কোথাও যুদ্ধ করত, তার খরচও মেটাতে হতো ভারতকে। আবার ব্রিটিশ অফিসারদের মোটা মাইনে আর পেনশনও যেত ভারত থেকেই। মানে সব মিলিয়ে প্রতি বছর একটা বিশাল অঙ্কের টাকা ভারত থেকে বেরিয়ে সোজা চলে যেত ইংল্যান্ডে। একবার ভাবুন তো, এই টাকাটা যদি ভারতেই বিনিয়োগ করা হতো, তাহলে দেশের শিল্প বা পরিকাঠামোর চেহারাটা আজ কোথায় গিয়ে দাঁড়াত? চলুন এবার আবার সেই রেলপথের কথায় ফেরা যাক। এই যে আমরা ড্রেন থিওরি বা সম্পদ পাচারের কথা জানলাম, সেই চশমাটা চোখে দিয়ে যদি এখন আমরা রেলপথকে দেখি, তাহলে এর আসল চেহারাটা কেমন দেখায়? মজার ব্যাপার হলো, ব্রিটিশরা কিন্তু তাদের উদ্দেশ্য খুব একটা লুকানোর চেষ্টাও করেনি, একেবারে খোলাখুলি বলেছে। 1843 সালে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ একদম পরিষ্কার ভাষায় বলেছিলেন যে রেলপথ দরকার দেশের বাণিজ্য, সরকার আর মিলিটারি কন্ট্রোলের জন্য। খেয়াল করে দেখুন, এই কথার মধ্যে একবারও কিন্তু ভারতীয় জনগণের উন্নয়ন বা সুবিধার কথাটা নেই। তার মানে খুব সহজ ভাষায় বললে, রেলপথের মূল কাজ ছিল দুটো। 1 নম্বর, ভারতের একেবারে ভেতর থেকে তুলা, পাট, নীলের মতো কাঁচামালগুলো দ্রুত বন্দর পর্যন্ত নিয়ে আসা, যাতে সেগুলো সোজা ইংল্যান্ডের কারখানায় পাঠানো যায়। আর 2 নম্বর, ইংল্যান্ডের কারখানায় তৈরি সস্তা জিনিসপত্র যেমন কাপড়, সেগুলো ভারতের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়া, যাতে দেশীয় বাজারটা পুরোপুরি দখল করা যায়। কিন্তু গল্পের এখানেই শেষ না, এর মধ্যে একটা অসাধারণ টুইস্ট আছে। ব্রিটিশরা তো ট্রেন চালানোর জন্য জামালপুর আর আজমিরের মতো জায়গায় রেল ওয়ার্কশপ বানিয়েছিল। তো সেখানে কাজ করতে করতে ভারতীয় ইঞ্জিনিয়ার আর কারিগররা এতটাই দক্ষ হয়ে উঠলেন যে তারা নিজেরাই ট্রেনের ইঞ্জিন মানে লোকোমোটিভ ডিজাইন এবং তৈরি করা শুরু করে দিলেন।
শশী থারুরের বই এনগ্লোরিয়াস এম্পায়ারে খুব সুন্দরভাবে বলা আছে যে ভারতে তৈরি এই ইঞ্জিনগুলো শুধু যে ব্রিটিশ ইঞ্জিনের সমান ভালো ছিল তাই নয়, এগুলো দামে ছিল অনেক সস্তা। এটা ছিল ভারতীয়দের মেধা আর শিল্পের একটা দুর্দান্ত উদাহরণ। আর ঠিক এখানেই ব্রিটিশ শিল্পপতিদের কপালে ভাঁজ পড়ল, কারণ এটা ছিল তাদের জন্য একটা সরাসরি চ্যালেঞ্জ। আর ঠিক তখনই ব্রিটিশদের আসল রূপটা বেরিয়ে এলো। দেখুন, 1878 সাল থেকে ভারতীয়রা সফলভাবে ইঞ্জিন বানাচ্ছিল, কিন্তু যেই মুহূর্তে ব্রিটিশরা বুঝতে পারল যে এই দেশীয় শিল্প তাদের বাজারটাই খেয়ে নিতে পারে, ঠিক তখনই 1912 সালে ব্রিটিশ পার্লামেন্ট একটা আইন পাশ করে দিল। আইনটা কি? ভারতে লোকোমোটিভ ডিজাইন করা বা বানানো পুরোপুরি নিষিদ্ধ। সোজা কথায় ভারতীয় শিল্পের সম্ভাবনাকে একেবারে গলা টিপে মেরে ফেলা হলো। তো এত সব তথ্য আর ঘটনা জানার পর আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম? ব্রিটিশদের রেখে যাওয়া এই বিরাট পরিকাঠামো, এই রেলপথ, এটা কি আসলেই একটা নিঃস্বার্থ উপহার ছিল, নাকি এটা ছিল শোষণ করার জন্য বানানো একটা নিখুঁত যন্ত্র? এই স্লাইডটা দেখুন, দুটো দৃষ্টিভঙ্গি একেবারে পাশাপাশি রাখা আছে। একদিকে যারা ঔপনিবেশিক শাসনের পক্ষে কথা বলেন, তারা বলেন রেলপথ ভারতকে এক করেছে, আধুনিক করেছে, আর অন্যদিকে অর্থনৈতিক ইতিহাসবিদরা তথ্য দিয়ে দেখাচ্ছেন যে এই রেলপথ বানানোর পুরো খরচটা গেছে ভারতীয়দের পকেট থেকে, আর এর আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের বাণিজ্য আর সামরিক স্বার্থ রক্ষা করা, আর কিছুই না। সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখনই কোনো বাইরের শক্তি এসে উন্নয়ন বা প্রগতির গল্প শোনায়, তখন আমাদের হয়তো থমকে দাঁড়িয়ে প্রশ্ন করা উচিত, এই প্রগতির সংজ্ঞাটা কে ঠিক করে দিচ্ছে, আর এর আসল ফায়দাটা শেষ পর্যন্ত কার পকেটে যাচ্ছে? ইতিহাসকে বোঝার জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুব খুব জরুরি। 19 শতকের ব্রিটিশ ভারতের লক্ষ লক্ষ মানুষ কেন দুর্ভিক্ষের কারণে মারা গেল? এটা কি শুধু প্রকৃতির খামখেয়ালিপনা ছিল, নাকি এর পেছনে ছিল একটা পরিকল্পিত শাসন ব্যবস্থার ব্যর্থতা? চলুন আজ আমরা এই ব্যাপারটারই গভীরে যাই। এই ছবিটা দেখুন, এটা শুধু একটা ঐতিহাসিক ছবি না, এটা একটা অভিযোগপত্র। এই যে ভয়াবহ মানবিক সংকট, এটাই আমাদের আজকের আলোচনার জন্ম দিচ্ছে। এই পরিস্থিতিটা কি আসলেই আটকানো যেত না? একটা সংখ্যা শুনলে হয়তো চমকে উঠবেন, 24। হ্যাঁ, ঠিকই শুনছেন। 1850 থেকে 1899 এই 50 বছরে ভারতে 24টা বড় দুর্ভিক্ষ হয়েছিল। ইতিহাসে আর কোনো 50 বছরে এতগুলো দুর্ভিক্ষ হয়নি। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এটা কি শুধুই বৃষ্টির অভাব ছিল, নাকি আসলে শাসনেরই অভাব? এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের আড়ালে মানুষের তৈরি কারণগুলোই ঢাকা পড়ে যায়। চলুন আমাদের প্রথম প্রমাণটা দেখা যাক, কিভাবে ঔপনিবেশিক নীতিগুলো ভারতের ফসলের মাঠকে একেবারে বদলে দিয়েছিল নিজেদের মুনাফার জন্য। একটু খেয়াল করুন, বাঁদিকে যেটা দেখছেন সেটা হলো ব্রিটিশরা আসার আগের ভারতের কৃষি ব্যবস্থা, একদম স্বয়ংসম্পূর্ণ। কৃষকরা নিজেদের আর গ্রামের সবার জন্য ফসল ফলাত, আর যা বাড়তি থাকত সেটা জমা থাকত খারাপ সময়ের জন্য। কিন্তু ডান দিকে তাকান, ব্রিটিশরা এসে পুরো সিস্টেমটাই ওলটপালট করে দিল। এখন আর মানুষের পেট ভরানোটা আসল উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য হলো মুনাফা করা আর সেই টাকা সোজা ব্রিটেনে পাঠিয়ে দেওয়া। আর এই পুরো শোষণের আইনি ব্যবস্থাটা কি ছিল? সেটা হলো 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্ত। সহজ কথায়, এই নীতির মাধ্যমে জমির মালিকানা কৃষকদের হাত থেকে কেড়ে নিয়ে জমিদারদের দিয়ে দেওয়া হলো। আর এর ফলে ব্রিটিশ নীলকরদের পোয়া বারো হলো। তারা জমিদারদের ব্যবহার করে কৃষকদের ওপর ইচ্ছেমতো জোর খাটাতে শুরু করল। এই যে দাদন প্রথা, এটা ছিল একটা ভয়ঙ্কর ফাঁদ। নামেই ঋণ, আসলে কৃষকদের সাহায্য করার জন্য এটা ছিলই না, বরং তাদের ঋণের জালে চিরদিনের মতো আটকে ফেলার জন্য বানানো হয়েছিল। একবার কেউ এই ঋণ নিলে তার আর বেরোহার কোনো উপায় থাকত না। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তারা শুধু ঋণই থেকে যেত। এবার চলুন আমাদের দ্বিতীয় প্রমাণটার দিকে তাকাই, রেলপথ। আমরা তো রেলপথকে সবসময় প্রগতির চিহ্ন হিসেবেই দেখি, তাই না? কিন্তু ঔপনিবেশিক ভারতে এর আসল উদ্দেশ্যটা কী ছিল? দেখুন, ব্রিটিশরা তো বলতই যে তারা রেলপথ বানাচ্ছে দেশকে আধুনিক করার জন্য, দুর্ভিক্ষ হলে তাড়াতাড়ি ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু আসল গল্পটা ছিল একেবারেই অন্যরকম। এই দুটো ছবিকে পাশাপাশি রাখলেই আসল সত্যটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। ভাবুন একবার, একদিকে মানুষ না খেতে পেয়ে কঙ্কালসার হয়ে মারা যাচ্ছে, আর ঠিক সেই সময় তাদেরই এলাকা থেকে খাদ্যশস্য ট্রেনে তুলে রপ্তানির জন্য বন্দরে পাঠানো হচ্ছে।
এর থেকে পরিষ্কার আর কি হতে পারে যে রেলপথ ত্রাণ পৌঁছানোর জন্য যতটা না ছিল তার থেকে অনেক বেশি ছিল দেশের সম্পদ শুষে নেওয়ার জন্য। সংখ্যাগুলো দেখুন, এগুলো তো আর মিথ্যে বলবে না। ঔপনিবেশিক সরকারের প্রায়োরিটি কোথায় ছিল সেটা এখানে একদম স্পষ্ট। রেলপথে বিনিয়োগ করা হয়েছে ৩৫৯ কোটি টাকা, যেটা দিয়ে দেশের সম্পদ বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেচ প্রকল্পে মাত্র ৪৩ কোটি। অথচ এই সেচই পারত কৃষকদের খরা আর দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাতে। এই সব অর্থনৈতিক নীতির আড়ালে যে মানুষগুলো পিষে যাচ্ছিল, চলুন এবার তাদের যন্ত্রণার কথাটা একটু বোঝার চেষ্টা করি। কিভাবে এই নীতিগুলো সরাসরি তাদের জীবন আর স্বাধীনতা কেড়ে নিয়েছিল। মানে ব্যাপারটা হলো, কাগজে কলমে কৃষকরা কিন্তু দাস ছিল না, কিন্তু বাস্তবে তাদের কি কোনো স্বাধীনতা ছিল? একদমই না। যদি কেউ নীল চাষ করতে রাজি না হতো, তাহলে তার কপালে জুটত ঋণ না পাওয়া, জমি থেকে উচ্ছেদ, এমনকি ভয়ঙ্কর শারীরিক অত্যাচার। সেই সময়ের যন্ত্রণাটা দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক নীল দর্পণের একটা লাইনে খুব ভালোভাবে ফুটে উঠেছে। তিনি লিখেছিলেন, নীলকর মানুষ নয়, সে মানুষের আকারে এক শয়তান। আমাদের কোনো স্বাধীনতা নেই, আমরা নিজের দেশেই দাস। ভাবা যায় নিজের দেশেই দাসের মতো অবস্থা। কিন্তু ভারতীয় কৃষকরা যে শুধু মুখ বুঝে সব সহ্য করছিল তা কিন্তু নয়। এই চরম শোষণের বিরুদ্ধে তারা একসময় রুখে দাঁড়িয়েছিল। তারা সংগঠিত প্রতিরোধ গড়ে তুলেছিল, যা ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত। এই নীল বিদ্রোহ ছিল সত্যিই এক অসাধারণ গণ আন্দোলন। দেখুন, 1859 সালে কৃষকরা সবাই মিলে ঠিক করল তারা আর দাদন নেবে না, মানে এক কথায় ধর্মঘট। তারপর গ্রামের মোড়লদের নেতৃত্বে সাধারণ মানুষ পাথর, তীরধনুক, এমনকি রান্নাঘরের হাতা খুন্তি নিয়ে নীলকরদের লোকেদের তাড়িয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার পিছু হটতে বাধ্য হয়। যদিও এর সাফল্য হয়তো সীমিত ছিল, কিন্তু এটা দেখিয়ে দিয়েছিল যে সাধারণ মানুষ একজোট হলে ঔপনিবেশিক শক্তিকেও নাড়িয়ে দেওয়া যায়। তাহলে সব প্রমাণগুলো যদি আমরা একসাথে করি, তাহলে ছবিটা কি দাঁড়ায়? এই যে ভয়ঙ্কর দুর্ভিক্ষগুলো, এগুলো কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না। এটা ছিল আসলে ঔপনিবেশিক নীতির একটা পরিকল্পিত ফলাফল। কৃষিকে জোর করে বাণিজ্যিক বানানো, কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা, রেলপথ দিয়ে দেশের খাবার বাইরে পাঠিয়ে দেওয়া আর ঋণের জালে ফাঁসিয়ে দেওয়া, এই সব কিছু মিলেই তৈরি হয়েছিল এই মানবসৃষ্ট দুর্ভিক্ষ। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যখন কোনো একটা ব্যবস্থা বা সিস্টেম বারবার দুর্ভিক্ষ তৈরি করে, তখন কি আমরা বলবো যে সিস্টেমটা ভেঙে পড়েছে, নাকি সিস্টেমটা ঠিক সেভাবেই কাজ করছে, ঠিক যেভাবে তাকে ডিজাইন করা হয়েছিল? এই প্রশ্নের উত্তরটাই হয়তো ঔপনিবেশিক শাসনের আসল চরিত্রটা আমাদের সামনে তুলে ধরে।